জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি নামক রাজনৈতিক দলটি নিয়ে শুরুতে আমি বেশ আশাবাদী ছিলাম, কিন্তু ক্রমেই এনসিপি যে আমাদেরকে আশাহত করেছে সেটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি। এনসিপি শুরুর দিকে যে সম্ভাবনা দেখিয়েছিল সেই সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে, আর এনসিপি যে ভবিষ্যতে একটা বড় রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর অবস্থান হারিয়ে ফেলছে সেটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি এবং প্রত্যেকবারই বিএনপির সাথে একটা বিষয়ে তুলনা করেছিলাম যে এনসিপি কোনো এজেন্ডা ভিত্তিক রাজনীতি করছে না, যেমনটা বিএনপি করছে। বিএনপি 31 দফার একটা এজেন্ডা দিয়েছে, তারা সরকারে গেলে এই কাজগুলো বাস্তবায়ন করবে, জনগণকে সেই প্রতিশ্রুতি দিচ্ছে। অপরদিকে এনসিপি তারা বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র, এই সমস্ত কথাবার্তা বলছে। এগুলো গণ দাবি, এগুলো সব রাজনৈতিক দলের দাবি। আওয়ামী লীগের দ্বারা সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি, সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামাত। এরা সবাই এই আওয়ামী লীগের বিচার চায়, রাষ্ট্রীয় সংস্কার সবাই চায়। বিএনপির 31 দফার মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাবনা রয়েছে। তো সংস্কার এবং বিচার সবাই চায়। এনসিপি নিজস্ব কোনো এজেন্ডা নিয়ে মাঠে নামছে না। একটা রাজনৈতিক দল গঠন মানেই তার টার্গেট থাকতে হবে ক্ষমতায় যাব। সেটা পাপনের মতো বলা যেতে পারে যে এবার নয় পরের বার, এভাবে বলা যেতে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করতে হবে। আর সেজন্য জনগণকে প্রতিশ্রুতি দিতে হবে এবং সেটা একটা রূপরেখার মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করতে হবে, যেই জায়গাটায় এনসিপি এখন পর্যন্ত ব্যর্থ। এবং এনসিপির এই ধরনের কোনো প্রচেষ্টা আছে বলেও আমার মনে হচ্ছে না। এ কারণে আমি 31 দফার সাথে কম্পেয়ার করে বেশ কয়েকবার এনসিপির সমালোচনা করেছি। আমি এখনো চাই এনসিপি ভবিষ্যতে মধ্যম পন্থার এমন একটা রাজনৈতিক দল হোক যেটা বিএনপি যদি কোনো সময় গাড্ডায় পড়ে, বিএনপির প্রতিপক্ষ হিসেবে, বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জনগণের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে। তবে এনসিপি সেটা পারবে বলে আমার মনে হচ্ছে না। গত কয়েকদিন যাবৎ সেই 31 দফার সাথে কম্পেয়ার করে এনসিপির যে সমালোচনা করেছে, ঠিক একই ধাঁজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ সমালোচনা করেছেন। তিনি কারো নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি যেভাবে উদ্দেশ্য করে বলেছেন সেটা এনসিপির দিকে টার্গেট করে বলেছেন। ডাক্তার এজেড এম জাহিদ অত্যন্ত ঠান্ডা মেজাজি, নম্র ভদ্র মানুষ, খুব কম কথা বলেন, কখনো রাগ করেন না, কিন্তু তিনি এই পর্যায়ে কিছুটা রাগান্বিত হয়েই তার বক্তব্যগুলো দিয়েছেন এবং সেখানে বিএনপির ম্যান্ডেট হিসেবে 31 দফাকে তিনি উল্লেখ করেছেন এবং প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনাদের ম্যান্ডেট কি। আমি এজেড এম জাহিদের মন্তব্যগুলো পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসবো। এখানে দৈনিক মানব জমিনের শিরোনাম হচ্ছে বিএনপির ম্যান্ডেট 31 দফা, ডাক্তার জাহিদ। বিএনপির ম্যান্ডেট 31 দফা বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ উদ্যোগে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি বিরোধী রাজনৈতিক দলের প্রতি প্রশ্ন রেখে জাহিদ হোসেন বলেন, আসেন কথা বলেন, আগামী দিনে আপনার ম্যান্ডেট কি? আমাদের ম্যান্ডেট 31 দফা, আপনার ম্যান্ডেট কি? ওইগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান। জনগণ যেটি ভালো সেটি গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্থা করে নিক্ষিপ্ত করবে। একদম যৌক্তিক কথা যে আপনাদের যে ম্যান্ডেট আছে বা আপনাদের যে এজেন্ডা আছে সেগুলো নিয়ে আপনারা জনগণের সামনে যান। আমরা আমাদের 31 দফা যে এজেন্ডা, যে ম্যান্ডেট, সেটা নিয়ে সামনে যাব। জনগণ যদি 31 দফা অনুযায়ী আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে আমরা সরকারে থাকবো বা আমরা এই রাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করব, আর না হলে আমরা আস্থা করে নিক্ষিপ্ত হব। জনগণের শক্তিতে কেন বিশ্বাস করেন না? কেন নিজেরা নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দিন। আসলে জনগণ কিভাবে বিশ্বাস করবে? তাদের পেছনে জনগণ তো নেই। ওই যে তারা কয়েকজনের কথা বলা হচ্ছে, সেই কয়েকজনই তো তারা দলটাকে চালাচ্ছে এবং সেই কয়েকজন মিলে মনে করছে যে বাংলাদেশ, সেই কয়েকজন মিলে মনে করছে যে বিএনপি 50 থেকে 61-র বেশি আসন পাবে না। তাহলে তারা জনগণের কথা কেন ভাববে? জনগণের ভোটের কথা তারা যদি চিন্তাই করে তাহলে তারা তো আর ক্ষমতায় থাকতে পারছেন না। এই মুহূর্তে তারা যেভাবে ক্ষমতার সাথে জড়িত রয়েছেন, ক্ষমতার সাথে জড়িত হয়ে বিভিন্ন জায়গায় হালুয়া রুটির ভাগ পাচ্ছেন, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করছেন, এগুলো তো জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসতে তারা পারবেন না। তাহলে জনগণের সাথে তারা কিভাবে সম্পৃক্ত হবেন? কেন সম্পৃক্ত হবেন? 31 দফা বিএনপি দিয়েছে, আপনি আপনাদের দফা দেন, জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দেবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দেবে, তারাই গড়ে তুলবে। ডাক্তার জাহিদ বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আচ্ছা বলেন তো,
আপনারা প্রতিদিন যমুনাতে যান, যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো কথা বলেন আর প্রেস সচিবের মতো ব্রিফিং করে, এটার মধ্যে কোনো দোষ নাই। তিনি বলছেন এটা জামাতকে উদ্দেশ্য করে বলছেন, মূলত যেহেতু প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক পরবর্তী ব্রিফিং নিয়ে জামাত বিভিন্ন ধরনের আপত্তি তুলছে, সেজন্য জামাতকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন যে আপনারা যে সেখানে যান সেখানে তো আমরা কোনো দোষ দেখছি না। তিনি বলছেন যে আপনারা যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো ব্রিফিং করেন, প্রেস সচিবের মতো ব্রিফিং করে, এটার মধ্যে কোনো দোষ নাই। এটার মধ্যে দোষ কোথায়? তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন আপনারা করেন প্রতিদিন, অর্থাৎ আপনারা প্রতিদিন করেন, ওভাবেই ওটা হয়েছে সেটা বলছে। ওটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না, ওটা বললে অনেকে ব্যঙ্গ করবেন, আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এদেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তারেক রহমান খুঁজলেই পাওয়া যায় না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্বাচনের ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে, তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। তিনি জামাতকে এবং এনসিপিকে দুটো দলকে টার্গেট করেই বলেছেন। জামাতকে নিয়ে সংক্ষেপে একটু বলে নিই, জামাত বিগত দিনে বেশ কয়েকবার জামাতের আমির প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। তার যে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সাথে, এরকমই একটা সাক্ষাৎ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার সাক্ষাৎ। তো জামাতের আমির যদি সাক্ষাৎ করতে পারেন, তারেক রহমান কেন পারবেন না? বা জামাতের আমিরের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করলে তারেক রহমানের সাথে কেন করবেন না? আর তারা যে সাক্ষাতের পরে বিভিন্ন সময়ে ব্রিফিং করেন, অপরদিকে প্রেস সচিব ব্রিফিং করেন, তাহলে এখানেও সেরকমই তো একটা ব্রিফিং হয়েছে। ব্রিফিংটা যৌথ হয়েছে, কিন্তু ব্রিফিং তো তারাও করে, এখানেও করা হয়েছে, তাহলে আপত্তি কি? আর তার থেকে বড় কথা বলেছেন যে আয়না নিজেদের চেহারাটা দেখেন, অর্থাৎ তারেক রহমানের কথা বলা হচ্ছে। তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় সব থেকে জনপ্রিয় ব্যক্তি। সব থেকে জনপ্রিয় ব্যক্তি খালেদা জি এবং দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান। তারেক রহমান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মধ্যকার যে সংকট তৈরি হয়েছিল সম্পর্কে, সেই সংকট নিরসন তারেক রহমান এবং ইউনূসের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে হয়েছে। তো এটা জাতিকে জানানোর জন্য একটা যৌথ প্রেস ব্রিফিং খুবই আপত্তিকর কিছু নয়। এবার আসি এনসিপির আলাপ। এনসিপিকে নিয়ে আমি বেশ কয়েকবার যে কথাগুলো বলেছি যে তাদের এজেন্ডা নেই, তারা বিএনপির মতো কোন একটা দফা নিয়ে সামনে নামছে না, তারা জনগণের জন্য কি করবেন সেটা নিয়ে মাঠে নামছেন না। তারা যে সংস্কার বিচার এবং জুলাই ঘোষণাপত্রের কথা বলছেন, এটা বিএনপি বলছে, এটা জামাতও বলছে, এখানে আলাদা কোনো কিছু নেই। তারা জনগণকে কি দেবে, জনগণ কেন তাকে ভোট দেবে, তাদেরকে ভোট দেবে জনগণকে তারা কি প্রতিশ্রুতি দেবে সেটা দেখে। এই যে জুলাই ঘোষণাপত্র বা বিচার বা সংস্কার, এগুলো কোনো প্রতিশ্রুতি না। সাধারণ জনগণ এই জুলাই ঘোষণাপত্র আর বিচার সংস্কার এগুলো ধুয়ে ধুয়ে পানি খাবে না। তারা দেখবে যে কে দেশ ভালো চালাবে, দেশটা কে ভালো চালাতে পারে, কে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কে কতদূর বাস্তবায়ন করবে সেইটা। সেজন্য এই এনসিপি এখনো যদি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু করতে চায়, তাহলে তাদের উচিত হবে যে নির্বাচনী এজেন্ডা নিয়ে আলাদাভাবে মাঠে নামা। তারা এই যে জুলাই ঘোষণাপত্রের কথা বলছে, বিচারের কথা বলছে, সংস্কারের কথা বলছে, সেগুলোর যে দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে তারা এই যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন, ঐক্যমত কমিশনে বৈঠক করছেন, সেখানে উপস্থাপন করবেন। কিন্তু জনগণ কেন্দ্রিক রাজনীতির জন্য তাদেরকে বিএনপির মতো কোনো একটা দফা নিয়ে মাঠে নামতে হবে, জনগণকে প্রতিশ্রুতি দিতে হবে। আমরা অতি সাধারণ মানুষ, আমরা কথা বললে সেটা হয়তো এনসিপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারোরই কানে যায় না, কিন্তু ডাক্তার এজিটেম জাহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি যখন একটা কথা বলছেন সেটা এনসিপি নেতৃবৃন্দের কানে অবশ্যই যাবে। তাদের উচিত এই যে প্রস্তাবনা বা এই যে আহ্বান এজিটেম জাহিদ জানিয়েছেন সেই অনুযায়ী তাদের রাজনীতি নির্ধারণ করা। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে প্রতিপক্ষ হলেই কেউ শত্রু হয় না। এইখানে ডাক্তার জাহিদ যে পরামর্শ এনসিপিকে দিয়েছেন সেটা কিন্তু ভালো পরামর্শ, এটা গ্রহণ করলে তারা কিন্তু ভবিষ্যতে সফল হতে পারবে। তাদের উচিত এজিটেম জাহিদের এই পরামর্শ গ্রহণ করা।